সম্প্রতি ইসরায়েলের বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনিরা একটি জাহাজ হাইজ্যাক করে। পরে আমেরিকার ৮০ জন কমান্ডো সেই হাইজ্যাকারদের ঘিরে ফেলে। একটু পরে আবার সেই ৮০ জন আমেরিকান কমান্ডোকে ৩০০ জন ইটালীয় কমান্ডো ঘিরে ফেলে। আমেরিকা এবং ইটালির আর্মি কেন মুখোমুখি হলো, আসলে সেদিন কি হয়েছিল, আসুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। সোমবার অক্টোবর ৭, ১৯৮৫ ইতালির একটি ক্রুজ শিপ যার নাম আখিলি লাউরো মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে এসে থামে। এটি ছিল এই ক্রুজ শিপের যাত্রার পঞ্চম দিন, যার যাত্রা শুরু হয়েছিল ইতালির জেনোয়া শহর থেকে। এই জাহাজে মোট ৭৪৮ জন যাত্রী এবং ৪৫০ জন ক্রু সদস্য ছিলেন। আলেকজান্দ্রিয়া বন্দরে ৬৫১ জন যাত্রী জাহাজ থেকে নেমে বাসে চড়লেন। এই লোকেরা পিরামিডের সাইটসিইংয়ের জন্য কায়রো যাচ্ছিলেন। ওইসব যাত্রীরা চলে যাওয়ার পর জাহাজের ক্যাপ্টেন আলেকজান্দ্রিয়া বন্দর ছেড়ে ৯৭ জন যাত্রী নিয়ে ক্রুজ শিপটি যাত্রা শুরু করে। তাদের গতিপথ ছিল মিশরের সাইদ বন্দরের দিকে, যা পশ্চিমে ২২৫ কিলোমিটার দূরে ছিল। সেখানে ১৪ ঘন্টার পরে কায়রো যাওয়া পর্যটকরা আবার ক্রুজ শিপে যোগ দেবে। এখানে যা ঘটেছে তা আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এরপরেই পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করে। ১৪ ঘন্টা পরে কায়রো যাওয়া পর্যটকরা রাত ১০টা ৩০ মিনিটে ঠিক সাইদ বন্দরে পৌঁছল, এই আশায় যে তারা আবার তাদের সহযাত্রীদের সাথে যোগ দেবে। কিন্তু সেখানে কোনো আখিলি লাউরোর দেখা মেলেনি। প্রথমে তাদেরকে বলা হয়েছিল যে সুইচ কানালে যাওয়া ট্রাফিকের কারণে ক্রুজ শিপটি বিলম্বিত হচ্ছে। কিন্তু ৩ ঘন্টা অপেক্ষা করার পরেও যখন ক্রুজ শিপটি সেখানে পৌঁছায়নি, তখন তাদের সবকিছু জানানো হয়। জানা যায় যে আকিলো লাউরোকে হাইজ্যাক করা হয়েছে। AB24-এর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে বাকি ৯৭ জন যাত্রীর মধ্যে ৪ জন হাইজ্যাকার ছিল। তারা তেলের ট্যাঙ্কে তাদের অস্ত্র পাচার করে, যা তাদের রুমে প্রচুর গন্ধর সৃষ্টি করেছিল। আলেকজান্দ্রিয়া বন্দর ছেড়ে যাওয়ার সাথে সাথে তারা তাদের রুমে বসে হেয়ার ড্রায়ার সাহায্যে তাদের অস্ত্র শুকিয়ে নিচ্ছিল। ঠিক তখনই একজন ওয়েটার ফল দেওয়ার জন্য তাদের রুমে চলে আসে, যেটি ভুল করে খোলা ছিল। হয়তো তারা আলেকজান্দ্রিয়া বন্দরের কাছে জাহাজটিকে হাইজ্যাক করতে চায়নি, কিন্তু এখন যেহেতু সব রহস্য ভেঙে গেছে, তারা সঙ্গে সঙ্গে জাহাজের ডাইনিং হলে গিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে জিম্মি বানাতে শুরু করে। এই হাইজ্যাকাররা কে ছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল কেউই তা জানতেন না। একজন হোস্টেস তাদের জিজ্ঞাসা করল তারা কে। তাদের মধ্যে একজন জবাব দিল যে তারা নরওয়েয়ান নাগরিক। হাইজ্যাকাররা জাহাজের রেডিও রুমে পৌঁছানোর আগে অপারেটর একটি SOS কল প্রচার করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে আকেলি লাউরো জাহাজটিকে হাইজ্যাক করা হয়েছে। এই SOS কলটি সুইডেনের একটি রেডিও স্টেশন গ্রহণ করেছিল। এই SOS মেসেজের ব্যাপারে হাইজ্যাকারদের কোনো ধারণা ছিল না, এবং পরে হাইজ্যাকাররা রেডিও রুম দখলে নিয়ে শিপের পুরো কমিউনিকেশন বন্ধ করে দেয়। একজন হাইজ্যাকার লাউড স্পিকারে শিপের ক্যাপ্টেনকে ফ্রন্ট ব্রিজে আসতে বললেন। যখন ক্যাপ্টেন সেখানে পৌঁছালো, তখন কয়েকটি গুলির মাধ্যমে তার স্বাগতম করা হয়। হাইজ্যাকাররা আরবি ভাষায় কিছু বলল এবং তারপর ভাঙ্গা ইংরেজিতে ৫০০ কিলোমিটার দূরে সিরিয়ার বন্দর টার্টাসে যাওয়ার কথা বলল। এটি সেই সময় ছিল যখন জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারলেন যে তারা নরওয়েয়ান নাগরিক হতে পারে না। তারা জাহাজের ক্যাপ্টেনকে এবং আরও ৪৫০ জন ক্রু মেম্বারদের স্বাভাবিকভাবে তাদের কর্তব্য পালন করতে বলেছিল, কিন্তু তাদের এই নির্দেশনাও দিয়েছিল যে কোনো হোস্টেজের আশেপাশেও যেন তাদের দেখা না যায়। ক্যাপ্টেনের কাছে হাইজ্যাকারদের আদেশ মান্য করা ছাড়া কোনো উপায় ছিল না। আখিলি লাউরো এখন মিশরের বন্দরের পরিবর্তে সিরিয়ার দিকে যাচ্ছিল। ভীত হোস্টেজরা এবং জাহাজের ক্রু মেম্বাররা তাদের সাথে কি ঘটতে চলেছে তা বুঝতে পারছিল না। ৭ তারিখের সূর্য ডুবতে শুরু করেছিল এবং হাইজ্যাকাররা সকল হোস্টেসকে ফ্লোরে শুয়ে পড়তে বলল। অন্যদিকে সুইডেনের স্টেশন থেকে পাওয়া SOS বার্তাটি ইতিমধ্যে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। ইটালির সংকট মোকাবিলা দল সক্রিয় ছিল, কারণ এটি তাদের ক্রুজ শিপ ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই মামলাকে তেমন গুরুত্ব সহকারে নেয়নি। কিন্তু যখন তারা জানতে পারে যে ক্রুজ শিপে মার্কিন নাগরিকরাও ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সংকট মোকাবিলা দলও ব্যবস্থা নেয়। এটিকে তারা একটি টেরোরিস্ট অ্যাটাক বলে মনে করেছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেরোরিস্টদের সাথে নেগোসিয়েশনের কোনো নীতি ছিল না। কিন্তু সমস্যা হলো এই যে এই হাইজ্যাকিংয়ে এখন পর্যন্ত ৩টি ভিন্ন ভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিপে মার্কিন যাত্রীরা ছিল, এটি ইতালির একটি জাহাজ ছিল এবং ঘটনাটি মিশর অঞ্চলে ঘটেছিল। তাই এখন বিতর্ক চলছিল যে কোন দেশের ব্যবস্থা নেওয়া উচিত।
মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে জাহাজটি যেহেতু ইতালির, তাই ইতালির উচিত প্রথমে ব্যবস্থা নেওয়া। কিন্তু ইতালীয় সরকার এই হাইজ্যাকিং জোর দ্বারা নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিল। কারণ ইতালি ভূমধ্যসাগরীয় দেশগুলোতে তাদের নাম নষ্ট করে এমন কিছু করতে চায়নি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এই হাইজ্যাকারদের প্রতি কঠোর হতে। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরীয় উপকূলের সমস্ত দেশকে নিষেধাজ্ঞা জারি করেছে যে কোনো দেশ যেন আকেলি লাউডোকে তাদের কাছে আসতে না দেয়। পরদিন অর্থাৎ ৮ অক্টোবর আকেলি লাউডো সিরিয়ার কাছে পৌঁছালো। ক্যাপ্টেন টার্টাস বন্দরে আসার অনুমতি চেয়েছিলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সবাইকে সতর্ক করে দিয়েছিলেন বলে সিরীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। এরপর হাইজ্যাকাররা জাতীয়তার ভিত্তিতে জিম্মিদের আলাদা করতে শুরু করে। মনে হচ্ছিল তারা মার্কিন ও ইহুদিদের খুঁজছে। তারা মোট ২০ জন যাত্রীকে আলাদা করে, যাদের মধ্যে একটি বয়স্ক দম্পতিও ছিল, মেরিলিন ক্লিংহোফার এবং তার স্বামী লিওন ক্লিংহোফার, যিনি হুইল চেয়ারে বসেছিলেন। তাদের বয়স ছিল ৬৯ বছর। হাইজ্যাকাররা ওই ২০ জনকে উপরের ডেকে চলে যেতে বলে, কিন্তু লিওন তার অবস্থার কারণে উপরে যেতে পারেনি। তার স্ত্রী চিৎকার করে তাকে একা ফেলে যাওয়ার জন্য বলছিলেন, কিন্তু হাইজ্যাকাররা তাকে বন্দুকের জোরে চুপ করিয়ে দেয়। লিওন ক্লিংহোফার এ নিয়ে খুব রাগান্বিত হয়েছিলেন এবং হাইজ্যাকারদের বিভিন্ন গালিগালাজ দিচ্ছিলেন। অনেকক্ষণ ধরে আকেলি লাউডোকে সিরিয়ায় ঢোকার অনুমতি না দেয়ায় হাইজ্যাকাররা অবশেষে রেডিওর মাধ্যমে সিরীয় কর্তৃপক্ষের সামনে তাদের দাবি পেশ করে। ৪ জনের মধ্যে একজন, যাকে তাদের নেতা বলে মনে হচ্ছিল, রেডিওতে বললেন যে তারা PLF এর অন্তর্গত, অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট, এবং তারা চায় ইসরায়েল তাদের ৫০ জন সহযোদ্ধাকে মুক্তি দিক। এখন সবকিছু স্পষ্ট হয়ে গেছে যে নিজেকে নরজীয় বলে দাবি করছিল সে আসলে ফিলিস্তিনি ছিল। এই হাইজ্যাকারের নাম ছিল ইউসুফ মজিদ মুলকি, এবং অবশেষে সে বলে যে যদি তার দাবিগুলো ৩টার মধ্যে পূরণ করা না হয়, তাহলে সে জাহাজের ইহুদিদের একের পর এক হত্যা করা শুরু করবে। এখন এই মামলাটি আরও জটিল হয়ে উঠেছে, যেখানে আরও ৩টি দেশ সরাসরিভাবে প্রভাবিত হয়েছে: সিরিয়া, ইসরায়েল এবং ফিলিস্তিন। হাইজ্যাকারদের দেওয়া ডেডলাইন শেষ হয়ে আসছিল, কিন্তু এখনও তাদের দাবিগুলো পূরণ হয়নি। আবার কোনো নেগোসিয়েশন টিমও জাহাজে পৌঁছাতে পারেনি। ৩টার সময় তারা টার্টাস বন্দরে একটি বার্তা পাঠিয়েছিল, যেখানে তারা বলেছিল যে তারা একজন আমেরিকান যাত্রীকে হত্যা করেছে এবং এখন আরেকজনের পালা। কিন্তু টার্টাস কর্মকর্তারা তাদের কথায় কোনো মনোযোগই দেননি এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলেন। হাইজ্যাকাররা যখন বুঝতে পারল যে তারা এদের সাথে পারবে না, তখন তারা ক্যাপ্টেনকে সাইপ্রাসে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে একজন আমেরিকান যাত্রীকে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু অন্যদিকে এর কোনো কনফার্মেশন ছিল না। ইতালি হাইজ্যাকারদের শনাক্ত করার পর সরাসরি ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সাথে যোগাযোগ করে, যিনি ফিলিস্তিনের মুক্তি সংস্থার চেয়ারম্যানও ছিলেন, এবং জিজ্ঞেস করলেন PLO এই হাইজ্যাকিংয়ের সাথে কোনোভাবে জড়িত আছে কি না। ইয়াসির আরাফাত এই হাইজ্যাকিংয়ের সাথে সম্পর্ক অস্বীকার করেন। এমনকি এই বিষয়টি মীমাংসা করার জন্য মিশরে একটি নেগোসিয়েশন টিমও পাঠান। এই টিমে আবু আব্বাসও ছিলেন, যিনি PLF এর নেতা ছিলেন। আবু আব্বাস সাইপ্রাসের রেডিও স্টেশনের মাধ্যমে হাইজ্যাকারদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে অবিলম্বে মিশর বন্দরে যেতে এবং সমস্ত যাত্রীদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেন। হাইজ্যাকারদের নেতা মালকি আবু আব্বাসের সাথে একমত হন এবং ক্যাপ্টেনকে মিশর বন্দরে যাওয়ার নির্দেশনা দেন। আবু আব্বাস মিশরে পৌঁছালে তিনি ক্যাপ্টেনের কাছে ক্ষমা চান এবং একাই হাইজ্যাকারদের সাথে কথা বলেন। আসলে ইটালি এবং মিশর এই বিষয়টি কোনো প্রকার লড়াই ছাড়াই শেষ করতে চেয়েছিল, কারণ এটি ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয় ছিল এবং কেউই অন্যের লড়াইয়ে নিজের বাড়ি নোংরা করতে চাইবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের টেরোরিস্ট হিসেবে দেখেছিল এবং তাদের সাথে কোনোভাবেই আলোচনা করতে চায়নি। আমেরিকার প্রতিবাদ সত্ত্বেও আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। ইটালি এবং মিশর চেয়েছিল হাইজ্যাকারদের PLOর কাছে হস্তান্তর করা হোক এবং তারা নিজেরাই জাহাজ হাইজ্যাক করার জন্য তাদের শাস্তি দেবে। পরদিন অর্থাৎ ৯ অক্টোবর ক্যাপ্টেন ডি রোজ সকলকে আশ্বস্ত করার জন্য একটি রেডিও বার্তা প্রেরণ করেন, যাতে বলা হয়েছিল জাহাজের সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদ আছে। এই বার্তার পরে ইটালি ও মিশর হাইজ্যাকারদের সেফ প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আকেলি লাউডোর কাছে একটি টাগবোট নিয়ে আসা হয়, যেখানে ৪ জন হাইজ্যাকার বসে মিশরের মূল ভূমিতে এসে কোথাও নিখোঁজ হয়ে যান।
সবাই ভেবেছিল যে নেগোসিয়েশন সফল হয়েছে এবং হাইজ্যাকাররা তাদের দাবি ফিরিয়ে নিয়েছে। কিন্তু আসলে হাইজ্যাকাররা বন্দুকের জোরে এই বার্তা ক্যাপ্টেন ডি রোসকে দিয়ে প্রচার করিয়েছিল। হ্যাঁ, সিরীয় কর্মকর্তা জাহাজকে অনুমতি না দেওয়ার সময় তারা আসলেই একজন যাত্রীকে হত্যা করেছিল, আর সেই যাত্রী ছিলেন হুইলচেয়ারে বসা লিওন ক্লিংহোফার। হাইজ্যাকাররা ক্লিংহোফারের মৃতদেহ সমুদ্রে ফেলে দিয়েছিলেন। অনেক ঘন্টা পর এই খবরটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুক্তিপ্রাপ্ত হাইজ্যাকাররা আসলে খুব বড় অপরাধ করেছিল এবং মিশরের জমিতে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাই এখন সব বন্দুক মিশরের দিকে ছিল। ইটালি মিশরকে হাইজ্যাকারদের তাদের হাতে তুলে দেওয়ার কথা বলেছিল, কিন্তু মিশরও এর থেকে পালিয়ে বেড়াচ্ছিল। মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক বলেছিলেন হাইজ্যাকাররা মিশর ছেড়ে চলে গেছে এবং তারা এখন কোথায় আছে তা তাদের জানা নেই। কিন্তু আসলে মার্কিন গোয়েন্দা বাহিনীকে জানানো হয়েছিল যে মিশর তাদের টিউনেসিয়ায় একটি বিমান পাঠাচ্ছে, যেখানে পিএলওর প্রতিনিধি তাদের হেফাজতে নেবে। 10 অক্টোবর সন্ধ্যা 6টায় মিশরের আলমাজা বিমানঘাঁটি থেকে একটি যাত্রীবাহী বিমান ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেটিতে 4 জন হাইজ্যাকারকে টিউনেশিয়া পাঠানো হচ্ছিল। বিমানটি টিউনেশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু হাইজ্যাকাররা না ইটালি না মিশর জানত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংকট মোকাবিলা দল আকাশে এই জাহাজটিকে আটক করতে চলেছে। আমেরিকার 4টি F-14 যুদ্ধবিমান, 2টি KA-60 বিমান ট্যাঙ্কার এবং 2টি সি রাডার বিমান ভূমধ্যসাগরে টহল দেওয়া শুরু করে। হাইজ্যাকারদের বিমানটি ছেড়ে যাওয়ার সাথে সাথে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি অ্যালার্ট হয়ে উঠল এবং তারা তাদের ফলো করা শুরু করল। আকাশে 1.5 ঘন্টা কাটানোর পর F-14 বিমানগুলি হাইজ্যাকারদের বিমানটিকে ঘিরে ফেলে এবং পাইলটকে ইটালির ন্যাটো বিমান ঘাঁটি সিগেনেলায় অবতরণ করার নির্দেশ দেয়। পাইলট মিশরীয় বিমানঘাঁটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। E-2C রেডার বিমানগুলো ইতিমধ্যে তাদের রেডিও সিগন্যালগুলি জ্যাম করে রেখেছিল। অতএব পাইলট মিশরীয় ঘাঁটির সাথে যোগাযোগ করতে পারেনি। পাইলটের সিসিলির দিকে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। 11 অক্টোবর রাত 12টায় প্লেনটি সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণ করে। এই অপারেশনের কথা কেউই জানত না। প্লেনটি যখন সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণ করতে চলেছিল, ঠিক তখনই ইতালি এই অপারেশনের কথা জানতে পারে। এখন এই জাহাজটি যেহেতু ইটালিতে ল্যান্ড করেছিল, আর হাইজ্যাক হওয়া জাহাজটিও যেহেতু ইটালির ছিল এবং খুনটিও যেহেতু ইতালীয় জাহাজে হয়েছে, সেই জন্য প্লেনটির হেফাজতে নেয়ার ক্ষেত্রে ইটালির প্রথম অগ্রাধিকার ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদেরকে নিজের হেফাজতে নিতে চেয়েছিল। ল্যান্ড করার সাথে সাথে 80 জন মার্কিন কমান্ডো অবতরণ করা প্লেনটিকে ঘিরে ফেলে, আর 300 জন ইটালীয় কমান্ডো বাকি 80 জন আমেরিকান কমান্ডোকে ঘিরে ফেলে। অনেক ঘন্টা ধরে ইটালি ও মার্কিন কূটনীতির মিটিং চলতে থাকে এবং তারপর অবশেষে সকালে ওয়াশিংটন থেকে একটি ফোন আসে, যাতে তারা আমেরিকান সৈন্যদের পিছে সরে যাওয়ার নির্দেশ দেন। ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি ছিল এই শর্তে যে ইটালি এই হাইজ্যাকারদের শাস্তি দিবে। ইটালীয় সোলজাররা প্লেনে এসে 4 জন হাইজ্যাকার সহ আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পায়, আর সে ছিল পিএলএফের নেতা আবু আব্বাস, যাকে ইয়াসির আরাফাত পাঠিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে যেহেতু প্লেনে আবু আব্বাসের উপস্থিতি ছিল, এই হাইজ্যাকিংয়ের পরিকল্পনাও তারই ছিল। কিন্তু ইয়াসির আরাফাত এ বিষয়ে সহমত প্রকাশ করেননি। হাইজ্যাকিংয়ের সাথে সম্পৃক্ত প্রমাণের অভাবে ইটালি আবু আব্বাসকে মুক্তি দেয় এবং 4 জন হাইজ্যাকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং তাদের সাজা দেওয়া হয়। ক্লিংহোফারকে হত্যা করা হাইজ্যাকার ছিল আল মুলকি, যাকে 30 বছরের সাজা দেওয়া হয়। অন্য 3 জন হাইজ্যাকারকে 15 থেকে 25 বছরের সাজা দেওয়া হয়। পরে জানা যায় যে তারা আসলে জাহাজটিকে হাইজ্যাক করতে চায়নি, বরং তারা এই ক্রুজ শিপটি ব্যবহার করে ইসরায়েলি বন্দর আশোদে আক্রমণ করতে চেয়েছিল এবং এই পদক্ষেপটি সাম্প্রতিক ইসরায়েলি বোমাবর্ষণের কারণে নেওয়া হয়েছিল। লিওন ক্লিংহোফের মৃতদেহ 5 দিন পর 13 অক্টোবর সিরিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয় এবং ময়নাতদন্ত করার পরে তার হোম কান্ট্রিতে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন নিজের বন্ধু-বান্ধবের সাথে, এবং ভিডিওর কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। এবং আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।